আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। আবারও কথা বলছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে এবং এবারের বিষয়ে বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দলগুলোর এই নির্বাচনে নিদারুণ ফলাফল করা নিয়ে। নিদারুণ এই কারণেই কারণ দলগুলো কোনো ধরনের কোনো আসনই পায়নি। এই ফলাফলের পর জাতির সামনে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে বাম রাজনীতির এই হাল কেন। বিএনপি 2/3 আসন পেয়েছে, ধর্মভিত্তিক দল জামাতে ইসলামী বিশাল একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে, তরুণদের নতুন দল এনসিপিও 6টি আসন পেয়েছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বামেদের, যারা কিনা সবসময় দাবি করে তারাই প্রকৃত অর্থে জনস্বার্থে রাজনীতি করে। এই নির্বাচনে বামপন্থীরা একটি কৌতুকজনক ফলাফল জাতির সামনে উপস্থাপন করেছে। বামপন্থীদের গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সব আসনে প্রার্থী দিতে পারেনি। 147 আসনে প্রার্থীর সম্মিলিত ভোট প্রাপ্তির পরিমাণ 1,24,687, যা এই নির্বাচনে যা ভোট পড়েছে তার মাত্র 0.17%। এর মধ্যে সবচেয়ে বড় বাম দল সিপিবি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, তারা পেয়েছে 63 আসনে, তারা পেয়েছে মাত্র 0.08% এবং 36টি আসনে পেয়েছে 0.05%। বাকিদের কথা আর নাই বা বললাম। বোঝাই যাচ্ছে দেশে বামপন্থীর রাজনীতির করুণ অবস্থা। বামপন্থীরা যেন একেবারে শেষ পর্যায়ে। দলগুলোর দিকে তাকালে মনে হয় কেমন ভগ্ন, ক্লান্ত, জীর্ণশীর্ণ অবস্থা। বাংলাদেশের বামপন্থার এই করুণ অবস্থার জন্য প্রধানত তারা নিজেরাই দায়ী। জনগণের কাছে, এমনকি নাগরিক তরুণদের কাছে এই বাম নেতা বুদ্ধিজীবীরা বিশ্বাসযোগ্য হিসেবে নিজেদের তৈরি করতে পারেননি। সারা জীবন মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধিতা করা, IMF-এর বিরুদ্ধে, বিশ্বব্যাংকের বিরুদ্ধে স্লোগান দেওয়া বাম বুদ্ধিজীবীরা দিন শেষে আমেরিকাতেই যায়, বিশ্বব্যাংকে চাকরি করে, সন্তানদের সেখানে পাঠায় এবং সেখানেই তাদের আবাস গড়ে ওঠে। ফলে এই যে বৈপরীত্য, এটা তরুণদের মনে তাদের ব্যাপারে বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিয়েছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রায় সব সরকারের সঙ্গে বাম এবং কমিউনিস্টদের ক্ষমতা ভাগাভাগি বা অংশীদারিত্ব লক্ষ্য করা গেছে। যাদেরকে বুর্জুয়া বলে অভিসম্পাদ দেওয়া হয়, সেই বুর্জুয়াদের সঙ্গেই ক্ষমতা ভাগাভাগিকালে ইস্যু হিসেবে মৌলবাদ এবং বিকল্প শক্তি অর্জন, বিপ্লবের কথা বললেও বাস্তবে এ তত্ত্বের আড়ালে অসংখ্য বাম নেতাকর্মী ক্ষমতাসীন দলের মধ্যে বিলীন হয়ে গেছে। অর্থাৎ নিজেদের কোনো আলাদা সত্তা তারা তৈরি করতে পারেনি, জানান দিতে পারেনি। বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দলগুলোর জনবিচ্ছিন্নতার পেছনে ঐতিহাসিক অনেক কারণ আছে, সাংগঠনিক দুর্বলতা আছে, কৌশলগত কারণ আছে। তার কিছু কিছু আমরা আলোচনা করতে পারি। একটা হলো অভ্যন্তরীণ বিভক্তি এবং দলাদলি, একাধিক বাম দল এবং উপদলের সৃষ্টি। ফলে সংগঠনের শক্তি সবসময় ক্ষয়ের মধ্যেই থাকে। নেতাদের মন খারাপ হলেই তারা একটি করে দল গড়ে তোলেন। এরা টক শোতে গিয়ে কথা বলতে পছন্দ করেন, নিজেকে বুদ্ধিজীবী হিসেবে নাগরিক সমাজে তৈরি করতে পছন্দ করেন, কিন্তু মাঠে ঘাটে গিয়ে রাজনীতি করেন না। আদর্শিক কাঠামো এবং বাস্তবতার সঙ্গে তাদের অসামঞ্জস্য। অনেকেতে মার্ক্সবাদী তত্ত্বের কড়াকড়ি প্রয়োগ, কিন্তু সমসাময়িক সামাজিক অর্থনৈতিক বাস্তবতার সাথে সমন্বয় করতে না পারা। গণভিত্তি দুর্বল হয়ে যাওয়া, শ্রমিক কৃষক ভিত্তিক রাজনীতি দুর্বল হয়ে পড়েছে এবং শিল্পায়ন এবং কৃষি কাঠামোর পরিবর্তনের সাথে সংগঠনগুলো নিজেদেরকে সামঞ্জস্য করতে ব্যর্থ হয়েছে। ফলে পরিবর্তনের সময় যেইভাবে দল গড়ার কথা সেভাবে তারা দল আর গঠন করতে পারেনি। তারা পুরনো কমিউনিস্ট আমলের মতোই 17 সালে রুশ বিপ্লবের পরে যে অবস্থা তৈরি হয়েছিল সেই জায়গায় রয়ে গেছে। বড় দলগুলোর প্রভাব আছে। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির মতো দুটি বড় দলের ব্যাপক প্রভাব থাকার কারণে দেখা গেছে যে এই দ্বিমেরু রাজনীতির কারণে বাম দলগুলো কোনো জায়গায় আসলে খুঁজে পায় নাই। তৃতীয় শক্তি হিসেবে মৌলবাদীরা যেভাবে উঠে এসেছে, বাম দলগুলো নিজেদের সেই জায়গাটা তৈরি করতে পারেনি। নির্বাচনী ব্যর্থতা এবং কৌশলগত দুর্বলতা, নির্বাচনকে সবসময় সন্দেহের চোখে দেখা, নির্বাচন এলে নির্বাচন বিরোধী কথা বলা, ফলে দেখা যায় যে তারা নির্বাচনে কোনো অবস্থান নিতে পারে না। আরেকটা হলো জোট রাজনীতিতে অবস্থান অস্পষ্ট, কখনো বড় দলের সঙ্গে আপোষ, আবার কখনো বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ফলে স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় তারা দাঁড় করাতে পারেনি। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে ব্যর্থ হওয়া, আধুনিক যোগাযোগ মাধ্যম, নতুন রাজনৈতিক ভাষা বামপন্থীরা সমাজে সৃষ্টি করতে পারেনি। 50-এর 60-এর দশকের যে ভাষা, আজকে যে সেই ভাষা অচল, এবং যেই যোগাযোগ পদ্ধতিতে মানুষের সাথে যোগাযোগ রাখা, তরুণদের সাথে বিশেষ করে, সেই যোগাযোগ কৌশলটাই রপ্ত করতে পারেনি। রাষ্ট্রীয় দমন পীড়ন প্রতিকূল, একসময় ছিল রাষ্ট্রীয় দমন পীড়নের কারণে
অনেকে রাজনীতি ছেড়ে চলে গেছেন অথবা দুর্বল হয়েছেন, মামলা হামলা, সংগঠন পরিচালনায় ব্যর্থতা এবং সবচেয়ে বড় কথা আর্থিক ভিত্তি সাংঘাতিকভাবে দুর্বল হয়ে পড়া। দল চালাতে টাকা লাগে, অর্থ লাগে এবং সেইটাই তারা কোনো সংস্থান করতে পারছে না। আন্তর্জাতিক প্রেক্ষাপটের প্রভাব, সোভিয়েত ইউনিয়নের পতন এবং বৈশ্বিক সমাজতান্ত্রিক আন্দোলনের ব্যর্থতা, দুর্বলতা বাম রাজনীতির মনস্তাত্ত্বিক কৌশলগত সংকট তৈরি করেছে। ইস্যুভিত্তিক আন্দোলনের সীমাবদ্ধতা, অনেক ইস্যু আছে, শ্রমিক ইস্যু আছে, নারী ইস্যু আছে, পরিবেশ আছে, শিক্ষা আছে, কোনো ইস্যুতেই তারা কোনো জনমত তৈরি করতে পারছে না, অর্থাৎ ইস্যুভিত্তিক রাজনীতিও করতে পারছে না। সবশেষ বলবো মধ্যবিত্তের সঙ্গে দূরত্ব। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সক্রিয় শক্তিশালী অংশ হলো মধ্যবিত্ত। মধ্যবিত্তরাই নীতি নির্ধারণ করে, মধ্যবিত্তরাই রাজনীতিতে সক্রিয় থাকে, মধ্যবিত্তরাই দিন শেষে শোরগোল তৈরি করতে পারে যে কোনো ইস্যুতে। শহরে মধ্যবিত্ত এবং নতুন উদ্যোক্তা শ্রেণীর কাছে বাম রাজনীতির বার্তা একেবারেই এখন অগ্রহণযোগ্য, তারা কোনো গ্রহণযোগ্যতাই তৈরি করতে পারেনি। এসব কারণেই বাংলাদেশে বাম রাজনীতি বলতে গেলে এখন একেবারে বিলীনের পথে। কিন্তু প্রশ্ন হলো, বাম রাজনীতি কি শেষ হয়ে গেল? এই প্রশ্নের উত্তর আগামী দিনগুলোতে নিশ্চয়ই আমরা দেখতে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।